নমস্কার। আনন্দবাজার.com আয়োজিত ভোট তর্কের আজকের বিষয়, সংখ্যালঘু ভোট কি এবছরেও বা এই নির্বাচনেও একমুখী হবে? আমি শুরুতে পরিচয় করাবো প্রদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছেন। আমার সঙ্গে রয়েছেন চার্লস নন্দী, তিনি ভারতীয় জনতা পার্টির মুখপত্র, এবং আমার বাদিকে রয়েছেন আফরিন শিল্পী, বামেদের তরুণ মুখ যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম, এবং বালিগঞ্জে বামেদের প্রার্থী। এই নির্বাচনে যেন সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর, সবাই মনে করছেন সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর, এবং তার জন্য সমস্ত রাজনৈতিক দলই একটা তাদের মতো করে চেষ্টা করছে। বেশ কয়েকটা নির্বাচনে দেখা গেছে এই রাজ্যে যে সংখ্যালঘু ভোট অনেকটি একমুখী হয়েছে, কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি তাদের আনুগত্য দেখা যাচ্ছে। এই বছরেও সংখ্যালঘু ভোট কি একমুখী হবে? আমি আপনাদের কাছে যাব, কারণ গত কয়েকটা নির্বাচনে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসকেই সংখ্যালঘু মানুষ তারা অনেক বেশি ভরসা করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে কেন তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘুরা ভোট দেবে না? তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘুরা ভোট দেবে কি দেবে না, এই কথার সঙ্গে সঙ্গে মানে মানবতার পক্ষে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেবে, কারণ এখন খানিকটা অস্তিত্বের লড়াই হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসকে কেন ভোট দেবে তার তথ্য যদি চান, তাহলে বাজেটে যে 2011 পরবর্তীকালীন থেকে সময় করে 2026-এ যে মাল্টিফোল্ড ইনক্রিজ হয়েছে তাদের জন্য বাজেট, ঐক্যশ্রীর মতন ভূমিকা আপনারা দেখেছেন, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ দেখেছেন, এমনকি ইউজিসি যখন নন নেট ফেলোশিপ বন্ধ করে দিচ্ছে, সেই শিক্ষাক্ষেত্রে নন নেট ফেলোশিপের ব্যবস্থা যখন দেখেছেন আইএস আইপিএস বা ডব্লিউবিসিএস ট্রেনিং সেন্টার খোলা হয়েছে এবং সেখানে বহু ওবিসি সম্প্রদায়ের মানুষ তারা পেয়েছেন, এবং এই ওবিসি সম্প্রদায় 2010-এর লিস্টের যে ডিবেটটা আপনারা দেখেছেন, তার পরবর্তীকালীন সময়ে সরকার কিন্তু ওবিসি রিজার্ভেশনের ব্যবস্থাপনা পর্যন্ত করেছে। ফলে সোশ্যাল আপলিফমেন্ট, ইকোনমিক আপলিফমেন্টের জন্য যে যে ব্যবস্থাপনাগুলো করার দরকার সেই ব্যবস্থাপনাগুলো করেছে, এবং তার ফলে যেটা হয়েছে, আপনি যদি সামগ্রিকভাবে শিক্ষার হারের কথা বলেন, সামগ্রিকভাবে তাদের চাকরির ক্ষেত্রে এনরোলমেন্টের কথা বলেন, চাকরির ক্ষেত্রে বলছি, তাহলে দেখতে পাবেন যে সেটা 2011-র পরবর্তীকালীন সময় মাল্টিফোল্ড বেড়েছে। ফলে এটা একটা কারণ, কিন্তু দ্বিতীয় যেটা সব থেকে বড় কারণ সেটা হচ্ছে অস্তিত্বের লড়াই। কেন এই অস্তিত্বের লড়াই বলছি? কারণ আপনি শব্দগুলো শুধু খেয়াল রাখবেন, ওরা লুঙ্গি পরে বলে ওরা বাংলাদেশি, ওরা চিড়ে খায় তাই ওরা বাংলাদেশি, ওরা বাংলায় কথা বলে তাই ওরা বাংলাদেশি। এই যে আমরা ওরা ডিভিশনটা খুব ক্যালকুলেটিভ ওয়েতে করা হচ্ছে, বা মাইনরিটিদের যখন বলা হচ্ছে যে তোমরা যদি আসো বিধানসভায় তোমাদের আমি চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেব, এই ধরনের যে ন্যারেটিভস, 70-30 ডিভিশন করার যে ন্যারেটিভ, এবং তার বিরুদ্ধে কেউ বলার নেই, বরঞ্চ পার্টিশন হিস্ট্রিকে বারবার তুলে আনা হচ্ছে এবং তুলে এনে ভয় দেখানো হচ্ছে। তাহলে তুমি একটু আপনাকে থামিয়ে জিজ্ঞেস করব, সংখ্যালঘুদের বিশেষ কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়াটাই কি একমাত্র? না তো, আপনারা কি কোথাও তাকে আরো অ্যালিনেটেড করে দিচ্ছেন না মেইনস্ট্রিম থেকে? কখনো নয়, এবং এই অভিযোগটা এসছে, স্বাভাবিক অভিযোগ এসছে। আমরা যেটা করার চেষ্টা করছি, যে শুরুটা করলাম মানবতার জায়গা থেকে, অস্তিত্ব লড়াইয়ের জায়গা থেকে, যখন আপনাকে কেউ ভয় দেখাচ্ছে সে ভয় থেকে প্রোটেকশনের জায়গা থেকে সেইটা করার চেষ্টা করছি, তখন কেউ সেটাকে তুলে দিচ্ছে যে আপনি কি সিঙ্গেল আউট করছেন। চার্লস দা, আপনি কি বলবেন? দেখুন, প্রথমে আমি বলি যে আপনারা তো সংখ্যালঘুদের ভোট চানই না, আপনাদের আলাদা করে বলতে হয়। মাঝে মধ্যে আপনাদের কেউ কেউ বলেন যে হ্যাঁ আমাদের সংখ্যালঘু ভোট, রাষ্ট্রবাদী মুসলমান। বিষয়টা এরকম না। প্রথম কথা মনে রাখতে হবে যে ভারতীয় জনতা পার্টির কাছে ধর্ম মানে গণতন্ত্র এবং রাজনীতি মানে উন্নয়ন। আমরা কোনো ধর্মীয় রাজনীতি করতে এখানে আসি না। সংখ্যালঘু যে ভোট ব্যাংকের যে দোকান মমতা ব্যানার্জি খুলে বসেছেন, আপনারা যদি পরিসংখ্যান দেখেন এবং গ্রামেগঞ্জে গিয়ে সংখ্যালঘুদের বাস্তব পরিস্থিতি দেখেন, আমি বললে হয়তো আপনারা বলবেন বিজেপি বলছে, কিন্তু নোবেল লরিয়েট প্রফেসর অমর্ত্য সেন তার একটি লেখা আপনারা পড়ে নেবেন, দ্য লিভিং রিয়ালিটি অফ মুসলিমস ইন ওয়েস্ট বেঙ্গল। সেখানে উনি ছত্রে ছত্রে দেখিয়েছেন উইথ এভিডেন্স যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা অন্য রাজ্যের তুলনায় কত খারাপ আছে। উনি কী বলছেন? এক্সট্রিম পভার্টি। সেখানে বলছেন যে রুরাল যে এরিয়া মুসলিমস, সেখানে 1/3 রুরাল মুসলিমস ফ্যামিলিজ, তাদের মাসে ইনকাম হচ্ছে 2,500 টাকা করে। তারা এডুকেশন শিক্ষা ব্যবস্থা তারা পিছিয়ে আছে।
তাদের চিকিৎসার ব্যবস্থা নেই, তাদের বাসস্থান নেই। এই হচ্ছে আমাদের সংখ্যালঘুদের পরিস্থিতি পশ্চিমবঙ্গে। এদের ভোটার করে রাখা হয়েছে, এদের ভারতীয় নাগরিক করে রাখা হয়, পুরোটা ভোটার রাজনীতি চলছে। এছাড়া সংখ্যালঘুদের জন্যে আজ পর্যন্ত মমতা ব্যানার্জি সরকার কিছু করে। আমি আফরিনের কাছে যাব। আফরিন, আপনি বালিগঞ্জের প্রার্থী। বালিগঞ্জে যা জনবিন্যাস, সেখানে 50%-রও বেশি মনে হয় সংখ্যালঘু ভোটার। আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন, আপনি রাজনীতিতে নবীন বলবো না, প্রার্থী হিসেবে মানে সংসদীয় রাজনীতিতে নবীন। এই বাড়ি বাড়ি ঘোরায়, যেটা এক্ষুনি চার্লসদা বললেন, আপনার কি অভিজ্ঞতা? দেখুন, আমি প্রথমেই আজকের বিষয়টাতে ঢুকি, সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট কার দিকে যাবে। আমরা বামপন্থীরা প্রথমেই এই কথাটার বিরোধিতা করি। সংখ্যালঘু মানুষজনকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে দেখাকে আমরা প্রচণ্ড বিরোধী। এটা সংখ্যালঘু মানুষের একমাত্র পরিচয় নয় যে তারা সংখ্যালঘু, তাদের আরও অনেকগুলো পরিচয় রয়েছে। এবং বিশেষ করে আমরা যদি দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে গত 15 বছরে এই সংখ্যালঘু ভোট বা সংখ্যালঘু ভোট ব্যাংক, এই শব্দবন্ধটি বিভিন্নভাবে আমাদের মধ্যে প্রচারিত করা হয়েছে। আমাদের মধ্যে শুধুমাত্র সংখ্যালঘুর পরিচয়টাই যে তার একমাত্র মুখ্য পরিচয়, তার যে আরও 5টা পরিচয় থাকতে পারে, সে যে আরও 5 রকমভাবে হেনস্থার শিকার হতে পারে, অত্যাচারিত হতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে দূরে সরিয়ে দিয়ে কোথাও গিয়ে এই সংখ্যালঘুর পরিচয়টাকেই খুঁচিয়ে তোলা হচ্ছে। এবং সেইটা থেকেই সংখ্যালঘু মানুষদের ওপর একটা সংকট নেমে আসছে। তাদেরকে প্রতিনিয়ত বলা হচ্ছে বাংলাদেশে চলে যাও, প্রতিনিয়ত বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার বিজেপিদের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে যে পাকিস্তানি এরা তো রোহিঙ্গা। এই যে বিভিন্ন কিছু বলার ফলে তাদের যেটা হচ্ছে যে তারাও এরকমভাবে একই রকমভাবে ভাবতে শুরু করছে, এবং তারাও রিলিজিয়াস আইডেন্টিটিটাকেই মূলত মুখ্য বলে মনে করার ভাবছে। এবং তাদের যে আরও অনেকগুলো পরিচয় আছে, কেউ বিড়ি শ্রমিক হতে পারে, কেউ গিগ ওয়ার্কার্স হতে পারেন, কেউ অধ্যাপনা করতে পারেন, কেউ স্কুলে পড়াতে পারেন, কেউ রিক্সা চালক হতে পারেন। তারা অনেকে অনেক রকমভাবে শোষিত। আচ্ছা, ধরুন এই কথাটা যে যিনি গিগ ওয়ার্কার, তিনি যখন রাস্তায় যেতে যেতে হচ্ছে যে ঠিক টাইমে ডেলিভারিটা করতে পারছেন না, এবং কোনো একজন মানুষের কাছে তিনি অত্যাচারিত হচ্ছেন, তিনি তার ওয়েজটা পাচ্ছেন না। কোনো বিড়ি শ্রমিক, তিনি তার ওয়েজটা পাচ্ছেন না। তো তখন কি তিনি শুধুমাত্র সংখ্যালঘু, নাকি তিনি শ্রমিক হওয়ার জন্য শোষিত হচ্ছেন এই গোটা সিস্টেমটার কাছে? এই যে বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে। আপনাকে এখানে একটু থামিয়ে জিজ্ঞেস করছি, স্পষ্টভাবে যদি আপনি পয়েন্ট আউট করেন। আপনি বিজেপির কথা বললেন, যা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেন, তা এই ভোট ব্যাংক হিসেবে তৃণমূলের ভূমিকাটা কি? বিজেপি যেভাবে মানুষকে তাড়ানোর কথা বলছে, সংখ্যালঘু মানুষদেরকে মূলত তাড়ানোর কথা বলছে, তেমনই আমাদের পশ্চিমবঙ্গে এই তৃণমূলের সরকার, তারা এক প্রকার মাসিহা সাজার চেষ্টা করছেন। এই তারা মনে করেন যে সংখ্যালঘু মানুষ তাদের কেনা ভোট ব্যাংক, এবং তারা হয়তো কিছু দিচ্ছেন বলে সেই জন্য সেই মানুষকে তাদের প্রতি আনুগত্য দেখাতে হবে এবং তাদের হয়েই কথা বলতে হবে। তারা যেভাবে বিজেপি বিরোধিতা করেন ঠিক সেই লাইনেই কথা বলতে হবে। এবং এই মাসিহা হওয়ার দরুন কোথাও গিয়ে সংখ্যালঘু মানুষদের প্রতি একটা অপমান, তাদেরকে অপমানও করা হচ্ছে। কখনো দুধেল গাই বলে দিচ্ছেন। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সংখ্যালঘু মানুষ দুধেল গায়, তারা ভোট দেয়, তাদের লাথি খাবো, এই ধরনের বাক্য উচ্চারণ করা, বা কখনো খুব ক্যাজুয়ালি এই কথাটা বলে দেওয়া যে আমরা আছি বলে ভালো আছো, একদল জেগে গেলে 10 মিনিটে শেষ করে দেবে। মানে আপনি বলতে চাইছেন আপনারা সংখ্যালঘু মানুষদের মানুষ হিসেবে চিহ্নিত করেন, ভোটার হিসেবে, মানে ভোট ব্যাংক হিসেবে নয়। অবশ্যই একটা প্রশ্ন উত্তর দেবেন। তাহলে মোহাম্মদ সেলিমকে নির্বাচনে উত্তর দিনাজপুর থেকে বা মুর্শিদাবাদ থেকে দাঁড়াতে হয় কেন, বা আফরিন শিল্পীকে বালিগঞ্জ থেকে দাঁড়াতে হয় কেন? দেখুন, সেইটা তো হচ্ছে যে পার্টির সিদ্ধান্ত, এবং বালিগঞ্জ হচ্ছে আমার নিজের বাড়ি, ফলে সেই অঞ্চল থেকে স্বাভাবিক আমি কাজ করছি, আমি সেই অঞ্চলকে চিনি, সেই অঞ্চলে সেই জন্য দাঁড়াতে হয়। তিনি যেই অঞ্চলে কাজ করেছেন তার পরিচিতি, দেখুন তার পরিচিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আছে, গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে। তিনি নেতৃত্ব হিসেবে তাকে যেখানে দাঁড় করানোর সিদ্ধান্ত পার্টি মনে করেছেন, এবং মানুষজন তাকে অ্যাকসেপ্ট করছেন। তিনি তো আরো বহু জায়গা থেকে দাঁড়িয়েছেন, তখন তো আপনারা এই প্রশ্নগুলো করছেন না। এখানে একটা জিনিস চার্লসদা, আমি একটা কথা বলবো। আপনি একটা কথা বললো যে আমাদের কাজ হচ্ছে মুসলমানদের এখান থেকে তাড়িয়ে দেওয়া, একেবারেই তা নয়। আপনার মনে আছে হয়তো যে যখন CAA লাগু ছিল, তখন মমতা ব্যানার্জির নাটক ক্যা ক্যা ছি ছি ক্যা ক্যা ছি ছি করে উনি 21-এর নির্বাচনী বৈতরণী পেরিয়েছিলেন। উনি বলেছিলেন যে CAA লাগু হলে এখান থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে। আমার মনে আছে আমি রাজ্য সভাপতি সংখ্যালঘু মোর্চা ছিলাম এখন। তো আমি মুর্শিদাবাদে একটি বড় জনসভায় বক্তব্য রাখতে গিয়েছিলাম। তো মুসলমান ওখানে প্রায় ছিলেন, মাইনরিটি মুসলিমরা ছিলেন প্রায় 2500। তো তারা চেয়ার ভাঙচুর শুরু করে দিচ্ছে যে আমি যেহেতু বিজেপির রাজ্য সভাপতি, আমাকে বক্তব্য রাখতে দেবে না। ওরা মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করছে। আমি ওদের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম যে এই রইল আমার পদত্যাগপত্র। যদি CAA লাগু হওয়ার জন্যে
একজন মুসলমানকেও ভারতবর্ষের বাইরে যেতে হয় বা পশ্চিমবঙ্গের বাইরে যেতে হয়, আমি ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি সংখ্যালঘু মোর্চা হিসেবে পদত্যাগ করব, আপনাদের কাছে পদত্যাগপত্র দিয়ে গেলাম। এবার আপনি বলুন যে সিএ লাগু হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সংখ্যালঘু মুসলমানকে কি ভারতবর্ষের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে তাড়িয়ে দেওয়া হয়েছে? না না তো- না, একদম যথার্থ উনি বলেছেন। আমার ওনার কথা শুনে মনে হচ্ছিল যে মুখ আর মুখোশের পার্থক্যটা কিরকম। উনি বলেন যে সিএ এর ফলে মুসলিমদের তাড়ানো হবে না। সিএ কাদের জন্য হয়েছিল? সিএ হয়েছিল তো যারা অন্য রাজ্য থেকে অন্য দেশ থেকে এসেছিল। তাহলে বাংলাদেশি মুসলিমরাও এখানে এসছে, তাহলে তাদেরকে ঘুষপেটিয়া কে বলেছে? তাদেরকে উইয়ের সঙ্গে তুলনা কে করেছে? তাদের সঙ্গে হ্যাঁ, এই যে তর্কটা এভাবে হবে না, তর্কটা হবে কারা সিএ, কাদের জন্য সিএ হচ্ছে, সিএ কাদের জন্য হচ্ছে। আমার তো তর্কটা সিএ নিয়ে, আমাকে একটু বলতে দিন প্লিজ। সিএটা হচ্ছে কাদের জন্য? দর্শক বন্ধুরা বলুন, কাদের জন্য, কাদের নাগরিকত্ব দেয়া হবে, কাদের নাগরিকত্ব দেয়া হবে? প্রশ্নটা এখানেই ছিল, কাদের নাগরিকত্ব কাদের দেবে, কাদের দেবে? যারা সিএ আইন 2019 সাল পড়েছে, দাদা আপনি যতই বিভ্রান্ত করার চেষ্টা করুন, মানুষ তো অত বোকা নন। সেই কারণে আপনার আপকি বাদ 277 থেকেছেন, এবং আপনি রাজ্য সভাপতি হওয়ার পরে এতদিন বিজেপি করার পরেও আপনার বা আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে আপনারা টিকিট দিতে পারেন না, একজনকে না। না, আপনি এবং মুখ আর মুখোশের কথা বললেন, সেখানে একটু আমার জানার জন্য আমি প্রশ্ন করছি। এই যে ওয়াকআপ বিল, এই ওয়াকআপ বিল নিয়ে প্রথমে মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন একদম। তিনি মানেন না, কিন্তু বাস্তবে দেখা গেল সেই রাজ্য প্রশাসনই ওয়াকআপ বিলের 100% এবং তার ব্যাখ্যা আমরা যথাযথ এবং দিয়েছি। এই প্রসঙ্গে অবশ্যই একটা কথা আমি এখানে বলবো যে ওয়াকফ বিল যেভাবে বিজেপি এনে সেটা কুক্ষিগত করার চেষ্টা করছে, এবং একই রকম ভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা নিয়ে ওয়াকফ বিল নিয়ে যখন আমরা পশ্চিমবঙ্গে আন্দোলন করছি, তিনি বলছেন যে কোনো আন্দোলন পশ্চিমবঙ্গে হবে না, গিয়ে দিল্লি গিয়ে আন্দোলন করো। এই ধরনের বক্তব্য কেন? এইখানে ওয়াকফ বিল নিয়ে আমরা প্রোটেস্ট করতে কেন পারবো না? এইখানে একদম যথাযথ দুজনেই বলেছেন, সেটা বলা হবে, এবং কেন পরবর্তীকালে সেই ওয়াকফ বিলই চাপিয়ে দেওয়া হবে 100%? দুজনেই ঠিকই বলেছেন। কিসের ভিত্তিতে হচ্ছে যে সংখ্যালঘুকে এইভাবে প্রদীপ্তবাবু দেখা মানে হবে? আপনার আমি ঠিক এখানে আফরিনকে বলবো, কেরালার উদাহরণটা যদি ও একটু টেনে দেয়, আমার সেটা খুব জানতে সুবিধা হয়। যে আন্দোলনটা ওরা এখানে বাধা দিচ্ছিল, মানে আন্দোলনটা করছিল, সেটা কেরালায় কেন মানে সেটা কেরালায় কেন হলো না, বা কেরালাতে কেন ওয়াকফ বিলটা কার্যকারিতা হলো? কারণ এখানে সাংবিধানিকতার একটা প্রসঙ্গ আছে। কিছু ক্ষেত্রে যত আমরা আন্দোলন এখনো করছি, এসআইআর এর জন্য আমরা যে আন্দোলন করছি, ওয়াকফের জন্য আমরা যে আন্দোলনগুলো করেছিলাম, আমরা সরকারি সম্পত্তি ভাঙচুরের বিরোধিতা করেছিলাম, এবং সেই বিরোধিতা আগামী দিনেও করবো যে কোনো ইস্যুতে। ফলে হোয়াট দ্য শো and what the reality is completely different. এই ওয়াকফের কথাই বললাম, ওই যে সাংবিধানিকতার কথা বললাম। যখন কথা হচ্ছে, লেট মি ফিনিশ। তৃণমূলের বন্ধুর একটা কমেন্ট নিয়ে আমি একটু হাইলাইট করবো, যে মুখ আর মুখোশ, এটা মনে হয় রাজ্যের মানুষের জানা উচিত। মুখ আর মুখোশটা কি? যে মমতা ব্যানার্জি ওয়াকফ আইন সংশোধনের পরে উনি বললেন, আমি মুখ্যমন্ত্রী চেয়ারে থাকাকালীন, আমার শেষ নিঃশ্বাস থাকাকালীন আমি ওয়াকফ হতে দেবো না পশ্চিমবঙ্গে। 1996-এর 12ই এপ্রিল উনি হাইকোর্টে গিয়েছিলেন, এই ওয়াকফ করাপশনের এগেনস্টে সিবিআই তদন্ত চেয়েছিলেন। অর্থাৎ মুখ আর মুখোশটা কার, এটা আপনারাই বলুন। 96 সালে মুখ্যমন্ত্রী কাদের জন্য গিয়েছিলেন? প্রশ্নটা হচ্ছে এইখানে, কাদের জন্য গিয়েছিলেন? করাপশন যদি হয়ে থাকে, সেই করাপশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আগামী দিনেও যাবেন। আপনারা যদি এতটাই করে থাকেন, সংখ্যালঘুদের উন্নয়নের কথা ভেবে থাকেন, তাহলে না, আমরা তো মানবতার কথা বলেছি, আমরা শুরুতেই মানবতার কথা বলে শুরু করেছি। মানবতার প্রসঙ্গে আমি বলতে চাই যে ওয়াকফের আমাদের পশ্চিমবঙ্গে একাধিক সম্পত্তি তৃণমূল বহু লিডারদের, তাদের বিরুদ্ধে ডিরেক্ট অভিযোগ উঠেছে, বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। আলিয়া ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলন দেখেছি বিভিন্ন জায়গায়, তাদেরকে বিভিন্ন জায়গায় তাদের যে হোস্টেল হওয়ার কথা, তাদের যে মাঠ হওয়ার কথা, উন্নয়ন হওয়ার কথা, তাদের যে জিনিসগুলো হওয়ার কথা, সেগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না। হোস্টেল কত হয়েছে আপনার সংখ্যা আছে 2011 এর পরে? আমি আরো বলতে চাই, প্রপার্টি তৃণমূল দখল করে বসে আছে। আর আপনারা কোর্টে যাননি এখনো? আপনারা এখনো এখানে বসে আছেন? বিকাশ বাবু এখনো কোর্টে যায়নি? এ তো অবাক হয়ে যাচ্ছে যে বিকাশ বাবু 26,000 চাকরি খাওয়ার জন্য কোর্টে যেতে পারেন। 26,000 চাকরি খাওয়ার জন্য মানে দুর্নীতি না হয়েছে বলে? আবার তাদের কথাই উনি বলেছেন মঞ্চে বসে যে আরে আমি তো চাকরি দেব তোমাদের জন্য, তাদের পরেই আবার বলে দিচ্ছে যে আচ্ছা আরেকটা প্রশ্ন, কোর্টে যান জর্জ বাবু, কোর্টে যান, আপনি এখানে বসে বলছেন। এরা এইটাই করবেন যে এরা মূল জায়গাটা এটা প্রচার প্রসারে থাকবে। আর কোর্টে কখন যাবে বলুন? কোর্টে যাবে যখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আচ্ছা আপনি বলে নিন, তারপর বলে দিই। আপনি প্লিজ বলে নিন, শেষ করুন, তারপরে আমি বলছি। আপনারা আপনি দুর্নীতির কথা বললেন, তাহলে অবশ্যই এক এক করে শেষ করে আমি উত্তর সব করা দেব। এরপরে আপনি কি মুখ আর মুখোশের কথা বলছেন? থ্যাংক ইউ, হয়েছে।
আচ্ছা, আমি শুধু আপনি- আমি আপনি- আমি আপনি শেষ করি, বললেন তারপর না। এটা শেষ আচ্ছা, করে নি প্লিজ। এই যে এত বড় অভিযোগ করছেন আমাদের নেতার বিরুদ্ধে, আমি বলবো যে সেই নেতার বিরুদ্ধে অভিযোগ যদি হয় দল তাকে চূড়ান্তভাবে সাসপেন্ড করবে যদি অভিযোগ, কারণ সে ব্যক্তি হিসেবে করেছে। কিন্তু আপনি দায়িত্ব নিয়ে বলছি, এখানে মিথ্যে কথা প্রচার করলেন, সাহস থাকলে, সৎ সাহস এবং ডকুমেন্ট থাকলে কোর্টে গিয়ে প্রমাণ করে দিন যা বলছেন তাহা আপনি সত্যি। ইউটিউব চ্যানেলগুলো একটু খুলে দেখে নিন, আরে আপনাদের দলের ইউটিউব মধ্যে চ্যানেল না, যদি দেখে হয় নিন তাহলে তো প্রমাণ। মুশকিল। না, না, ইউটিউব প্রমাণ চ্যানেলে তো মানে- আপনারা আর আপনি- সব আপনি থেকে প্রমাণ এগিয়ে আছেন কিভাবে? টুনির মাকে না, নিয়ে। না, আপনি বলছেন যে আপনারা প্রমাণ তো চাইলেন, টুনির মাকে নিয়ে সব আপনাদের থেকে বিভিন্ন এগিয়ে আছেন, নেতা তাহলে ইউটিউব মন্ত্রীদেরকে চ্যানেল স্যান্ডো করলে গেঞ্জি তো পরে টাকা আমরা নিতে দেখবো দেখা এতক্ষণে গেছে। এতক্ষণ তারপরে অষ্টম আপনারা বামফ্রন্ট ঠিক সরকার কোন হয়ে কাজটা গেছে। করেছেন? তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি কেন? তাদেরকে এখনো কেন আমাদের মন্ত্রিসভা আলোকিত অ্যাকশন করে প্রচুর রেখে নেওয়া দিয়েছেন? হয়েছে দিদি, তাদের আপনি কি তো হয়তো মিস রেখে করে দিয়েছেন? যাচ্ছেন। থ্যাংক ইউ। তোয়ালে মুড়িয়ে টাকা নিচ্ছে, কেউ আচ্ছা, হচ্ছে যে গিয়ে সংখ্যালঘুরা যদি এতটাই আপনার কাছে, আপনাদের জমানায় সংখ্যালঘু না, মানুষ। মানুষ, ঠিক আছে, সংখ্যালঘু আমি তার ঠিক আছে, আরো মানে একটুখানি মানুষ এবং তার মধ্যে সংখ্যালঘু শ্রেণী, তাহলে আজকে এই নির্বাচনের আগে সংখ্যালঘুদের মধ্যে এতগুলো অসন্তোষের জায়গা এবং অফশুট এতগুলো সংখ্যালঘু তার দলের মূল জন্ম। কারণটা হচ্ছে এসআইআর, তার মূল কারণটা এসআইআর। দ্বিতীয় কারণটা হচ্ছে বিজেপি স্টুজ হিসেবে খেলা কিছু লোক, যারা, আমি বারংবার বিভিন্ন জায়গায় এটা বলেছি যে বিজেপি যেমন অন্যান্য রাজ্যে করে এবং এটা বামপন্থীরাও বলে এসছে, তারা এক একটা মানুষকে এমনভাবে ধরার চেষ্টা করেন যারা এই ধর্মের উস্কানি দিয়ে এই জায়গাটাকে খেলার চেষ্টা করে এবং ভোট ভাগাভাগির চিন্তা করে বলে এই অভিযোগ। প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই। আমি নিজে বালিগঞ্জ বিধানসভার প্রার্থী বর্তমানে। আমার বালিগঞ্জ বিধানসভায় আমাদের 23,000 মানুষ অ্যাডজুডিকেশনে ছিলেন। বর্তমানে প্রায় 18,000 সংখ্যালঘু মুসলিম মানুষ হচ্ছেন যে এই মুহূর্তে তারা হচ্ছে যে তাদের নাম বাদ গেছে, ভাবুন। এবং 5,000 হিন্দু ভোটার্স তাদের নাম বাদ গেছে। তাহলে কি তো তাহলে- রোহিঙ্গা না তাহলে ইয়ে এবার জানি না? আমি এইটাই বলতে চাইছি, শুভেন্দু বাবু যে এতবার করে চিৎকার করেছিলেন যে এত লক্ষ এত কোটি রোহিঙ্গা রয়েছেন, ওই বস্তিতে চলে যান, ওই অঞ্চলে দেখে নিন, ওই জায়গায় দেখে নিন, তিনি কি ক্ষমা চাইবেন না? তিনি যে এইভাবে প্রতিটা জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, যারা পশ্চিমবঙ্গে জন্মেছে, যারা পশ্চিমবঙ্গে বড় হয়েছে, তাদেরকে রোহিঙ্গা বলে দিচ্ছে, তাদেরকে সন্দেহভাজন একটা চিহ্নিত করে দিচ্ছেন, সন্দেহ করিয়ে দিচ্ছেন, তারা কি ক্ষমা চাইবেন না? তাদের বিরুদ্ধে কি লড়াই করবো না আমরা? বলবো না? এবং সেই বিজেপি এখন আমাদেরকে শেখাতে আসবে যে কারা সংখ্যালঘু আর আসলে কারা এখানে যেটা সংখ্যালঘু হচ্ছে, নয়, আমি কোন ওর সঙ্গে মানুষ। একটু অ্যাড করে দিচ্ছি, ব্যাপারটা পরিচিতির সংকট তৈরি করে দিচ্ছে। ও রাস্তা দিয়ে যাবে, প্রদীপ্ত কি তাহলে বাংলাদেশ থেকে এসছে, আফরিন কি তাহলে বাংলাদেশ থেকে এসছে, ও কি তাহলে বাংলাদেশি? এই যে সোশ্যাল স্টিগমাটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো না, এই সোশ্যাল স্টিগমাটা কিন্তু এটা ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি আদার দ্যান বিজেপি, সবাই কিন্তু ঐক্যতান এবং করেছে। এই প্রসঙ্গেই একজন পুরুষের 103 জন বাচ্চা ছেলে মেয়ে, এটাও তো মেনে নেওয়া যাবে না। না, সেটা তো দেখুন, হিন্দুদের আপনি- ক্ষেত্রেও হয়েছে। সেটা কি হয়নি? আপনি এইভাবে আমি এই জায়গাটাতেই আসতে চাইছিলাম, এই যে আপনি প্রমাণ হয়ে দাগিয়ে গেল। দিচ্ছেন, থ্যাংক ইউ। এই যে আপনি দাগিয়ে দিচ্ছেন যে শুধুমাত্র মুসলিম বা যে কোনো একটা সংখ্যালঘু সম্প্রদায়েরই বেশি মানে পরিমাণে ছেলে মেয়ে থাকে এবং অন্য কোথাও থাকে না। আপনি গ্রামের দিকে বোধহয় কখনো যান তার মানে না। এই যে চিহ্নিত করার প্রক্রিয়া দেখলেন তো, এখানেও প্রমাণ হয়ে গেল, যেটা আমরা দুদলই একই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ আমরা সত্যি সত্যি একটা জায়গায় বলছি। আমি এখানে সিপিএম এর সঙ্গে, আমার সারা জীবনের লড়াইটা সিপিএম এর সঙ্গে একমাত্র, কিন্তু এই জায়গাটায় বাধ্য হচ্ছি বলতে যে আমরা প্রত্যেকে একমত যে মানবতার এগেনস্টে সব থেকে বড় ভয়ানক মানে খারাপ দল হচ্ছে বিজেপি, যারা এই সংখ্যালঘু রাজনীতিকে এমন একটা জায়গা নিয়ে গেল যেটা মানুষের অস্তিত্ব লড়াই এবং পরিচিতির সংকট তৈরি করে দিল। এবং পরিচিতিকে ব্যবহার করে শুধুমাত্র সেই মানুষগুলোকে সংখ্যালঘু, তাদের ওই একটাই আইডেন্টিটি আছে, সেইটার মধ্যে, সেই টিক বক্সটার মধ্যে বেঁধে দিতে চাইছেন, তাদের বাকি অত্যাচারগুলোকে একদম লঘু করে দিতে চাইছেন এবং তাদেরকে ভোট ব্যাংকে বেঁধে ফেলতে চাইছেন। একদল ভয় দেখাবে এবং একদল তাদের ভোট ভাগ করে নেবে, নিজেদের পক্ষে টানবে, তাদেরকে দেখাবে যে আমরা মাসিহা হচ্ছি। এইভাবে হিন্দি ফিল্মের মতো করে তো আর, পুরোনো দিনের হিন্দি ফিল্মের মতো করে তো আর বিজেপি তৃণমূলের সেটিং হয় না। বর্তমান দিনে আসলে পরিপূরক সেটিং হয়, সুবিধা করে দেয়। ইনি একজনকে ভয় দেখাবেন, ইনি একজনকে বলবেন যে আমি তোমার মাসিহা, তিনি একে অপরের পরিপূরক হয়ে তারা সেটিং করে তারা এই রাজ্যটাকে শেষ করার চেষ্টা করছেন, মানুষকে প্রতিনিয়ত ভয় দেখানোর চেষ্টা করছেন। তার মধ্যে এই যে আপনাদের যে ভোটের জোট, তাহলে সেখানে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর সঙ্গে হাত মেলানোটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আইএসএফ কি শুধুমাত্র সংখ্যালঘুদেরকে নিয়ে কথা বলেন? আইএসএফ এর ISF মধ্যে তো এর আরো প্রচুর লোকজন রয়েছেন। আমরা তো বলেছি জনতা উন্নয়ন দল। ধর্মনিরপেক্ষ এবং এই ধরনের তৃণমূল বিজেপি যে কোনো রকমের এই জাতীয় শক্তিকে, মূলত বাম এবং এই জাতীয় শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করব। এই ধরনের সরকার যারা কেন্দ্রে এবং আরাবুল রাজ্যে ইসলাম সহ। মানুষকে শোষিত করছেন, তাদের বিরুদ্ধে, তাদের সকলকে নিয়ে আমরা একজোট হয়ে লড়াই করব, মানুষকে নিয়ে। নওশাদ সিদ্দিকী প্রথম পরিচয়টা কি? প্রচার থেকে শুরু করে সব জায়গায় তো আমরা দেখি পীরজাদা।
সেইটা আপনারা এইভাবে দেখাচ্ছেন, তার কি একমাত্র পরিচয় শুধু সেইটা, বলছি নাকি ওই তার যে একমাত্র এই প্রসঙ্গ তার এই তো একটা পরিচয় রয়েছেন, ওই তিনি মানুষের জনতা অধিকার নিয়ে উন্নয়ন লড়াই দল না করছেন? কি আছে যেখানে চেখে দেখতে যাওয়া হয়েছিল, সেই চেখে দেখাটাকে আপনি কিভাবে দেখবেন? বা ওই যখন আরাবুল ইসলাম আসছেন তখন আপনি এটাকে কিভাবে দেখবেন? এই দুটোও তো আছে সঙ্গে। দেখুন, সেটা তো হচ্ছে যে জোট হয়েছে, আমরা তো কোনোভাবে হচ্ছে যে একই দলে পরিণত হইনি, ফলত সেই বিষয়টা তার মানে হচ্ছে যে অন্যায়ের সঙ্গে জোট করা যায়, না, অন্যায়ের সাথে তো জোট যেমন আমরা কেরালা কোনোভাবে- সিপিএম একরকম হয় আর পশ্চিমবঙ্গে না, সিপিএম একদমই একরকম নয়। হয়। আমি তো যেখানে রয়েছে আমি তো সেখানটা নিয়েই কথা বলছি, যে মানে যে দল সিপিআইএম তাকে আপনারা নিয়েছে, নন, আপনারা হচ্ছে সিপিডব্লিউবি, যেই মানে দল কমিউনিস্ট রয়েছে, পার্টি অফ ওয়েস্ট সেই বেঙ্গল, দলকে জিজ্ঞাসা করুন, কমিউনিস্ট তাদের পার্টি অফ নিজস্ব কেরালা। বক্তব্য রয়েছে। আমরা এক হয়ে যাইনি, আমরা মিলেমিশে, আমরা বিজেপি থেকে প্রার্থী নিয়ে এসে নিজেদের তৃণমূলে প্রার্থী সেটা করি তো না, আপনারা করেন একটু না। অবশ্যই প্রদীপ করি বাবু, না। একটু থামিয়ে মাঝখানে যেভাবে চার্লস বাবুর কাছে যাচ্ছি, বাবুল চার্লসদার সুপ্রিয়কে কাছে, আপনারা প্রার্থী করেছিলেন, চার্লসদার কাছে আমরা যাচ্ছি যে সেইভাবে করি না এখানে তো বিজেপি থেকে সংখ্যালঘু প্রার্থী এনে। ভোটটা নিয়ে মোটামুটি তৃণমূল এবং বামেদের লড়াই। সেখানে আপনারা কি আপনাদের যে রাষ্ট্রবাদী মুসলমান, সেই রাষ্ট্রবাদী মুসলমানদের কি এতদিনে শনাক্ত করতে পেরেছেন যারা আপনাদের একটাও ভোট দিতে টিকিট পারে? দিয়েছে নাকি সেটাই জিজ্ঞেস করুন না। সংখ্যালঘুদের যে বাচ্চা ছেলেমেয়েরা যাদের বয়স 20-21 থেকে 35 বছর বয়স, তাদের যে অ্যাসপিরেশন যে কোল্যাপস করিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি গভর্নমেন্ট, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে। তারা জানে যে সংখ্যালঘু একজন ছেলে মেয়ে যারা শিক্ষিতা ওদের মতো, তারা কেন ক্রিমিনাল হয়ে থাকবে, তারা কেন ডাক্তার হতে পারবে না, তারা কেন ইঞ্জিনিয়ার হতে পারবে না, তারা কেন আইএস হতে পারবে না, তারা কেন আইপিএস হতে পারবে না, বা তারা কেন সাংবাদিক হতে পারবে না, তারা কেন লেখক হতে পারবে না, তারা কেন শেখ শাহজাহান হয়ে থাকবে, তারা কেন মাফিয়া হয়ে থাকবে। যেটা মমতা ব্যানার্জি জানে যে এদের মাফিয়া করে রাখতে পারলে কন্ট্রোল করতে সুবিধা হয়। এই ইয়াং জেনারেশন তারা কিন্তু এবার ঠিক করে ফেলেছে যে তারা আর তৃণমূলের ভোটের ব্যাংকের যে রাজনীতি তার মধ্যে থাকবে না। দে স্টার্টেড থিঙ্কিং আদারওয়াইজ। কিন্তু আপনারা যে রাজনীতি করছেন, অন্তত গত কয়েক মাস বা কয়েক বছরে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতি, সেখানে কি সংখ্যালঘু মানুষদের আদৌ সেই ভরসা দিতে পারছেন? আপনি যেটা আজকে আমার মনে হয় এখানে 2-3টে তথ্য দেওয়া দরকার আছে। 2018 সালে বলছিল না যে সংখ্যালঘুদের প্রার্থী করেননি। আমি এখন পশ্চিমবঙ্গের কথা বলছি, তো সেখানেই বলছি, পশ্চিমবঙ্গের মধ্যেই আমি আছি। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা সংখ্যালঘু ক্যান্ডিডেট দিয়েছিলাম 1500 সামথিং। খুব ভালো। তারপরে নির্বাচন, লাস্ট পঞ্চায়েত নির্বাচনে আমি প্রার্থী দিয়েছি 8500 সংখ্যালঘু প্রার্থী। অসম্ভব ভালো। তার মধ্যে এই যে একটা একটু আগে তুমি বলছিলে যে সংখ্যালঘুরা ভোট দেবে কিনা, সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না, এটা একটা ভুল কথা। হরিহর পাড়ায় 100% মুসলিম জিপি, সংখ্যালঘু জিপি বুথ, সেখানে আমাদের রনি মণ্ডল জিতেছিল বিজেপি। সাগরদিঘিতে চাঁদতারা বিবি আমাদের মুসলিম ক্যান্ডিডেট ছিল বিজেপি, চাঁদতারা বিবি সুইপ করেছিল, ওখানেও কিন্তু 100% মুসলিম ভোট জিপি। অর্থাৎ সংখ্যালঘুরা ভোট বিজেপিকে দেয় না, এটা ভুল। হ্যাঁ, তাহলে আপনাদের বিরোধী দলনেতাকে কেন বারবার বলতে হয় যে সংখ্যালঘুরা আমাদের ভোট দেয় না? তার দেখুন, আমি এখানে এসেছি আমাদের ভারতীয় এবং হিন্দু ভোট কনসলিডেট করতে হবে, এই কথাটা তাহলে কেন বলতে হয়? হিন্দু রাষ্ট্র করতে হবে। না হিন্দু রাষ্ট্র করতে হবে, হিন্দু ভোট একটা টাউনে সব জায়গায় এই বলে কথাটা হিন্দু ভোট বলেনি একটা। বলছেন। না এই হিন্দু কথাটা তো হিন্দু সবসময় রাষ্ট্রের বলা কথা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি বলে না, এটা কেউ বলে। অন্য বিজেপির কেউ বলে যারা পদে আছেন। কিছু বলতে পারে। আমি এখানে বিজেপির মুখপাত্র হিসেবে বিজেপির যে আদর্শ তার কথা বলতে চাই। তা আমাদের এখানে আমি প্রথমেই যে শুরু করেছিলাম যে আমরা ধর্মীয় রাজনীতি মমতা ব্যানার্জির মতো, আমরা জাতপাতের রাজনীতি, আমরা ধর্মের ভিত্তিতে ভেদাভেদ রাজনীতি করতে আসিনি। আমাদের কাছে ধর্ম মানে হচ্ছে গণতন্ত্র এবং রাজনীতি মানে উন্নয়ন। একটা রাষ্ট্রবাদী মুসলিম 296টা আসনে বা 94টা আসনে পাওয়া গেল না, নাকি ভয়টা পেলো এখানে যে বিরোধী দলনেতা আছে, বাবা 30% যদি কেউ হয় ছুঁড়ে ফেলে দেবে, এই ছুঁড়ে ফেলার ভয় পেলো কি আমি জানি না। এবার আইএএস আইপিএস WBCS ডাক্তার ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়ে বলছি 4-fold বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে 2011-তে। আপনাকে আমার একটা ছোট্ট প্রশ্ন, 2011-তে 4-fold বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে। এখন পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার একজন মুসলিম আইপিএস হলেন না কেন? না সেটা নাই হতে পারেন, কিন্তু এই তথ্য অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে ডিজিপি হয়েছেন কিনা বলুন, আমাদের পশ্চিমবঙ্গে 47 জন এবার ক্যান্ডিডেট হয়েছে কিনা বলুন। আপনি একটা পার্টিকুলার করছেন, আমি যদি জেনারেল করি, আমি তো সেখানে আমার 47 জন প্রার্থীকে দেখাচ্ছি যে 47 জন প্রার্থী। ববি হাকিম কেন, আমার যখন এই ঠিক উল্টো প্রশ্ন হয়েছিল সমাজ মাধ্যম থেকে, ববি হাকিম একজন মুসলিম, তাকে কর্পোরেশনের করা দেওয়া, চেয়ারম্যান করে দেওয়া হলো। তার মানে বুঝতে পারছেন আমাদের সাইকোলজিটা কোথায় যাচ্ছে। আসলে সংখ্যালঘু মানুষ মানে শুধুমাত্র মুসলিম নয়, সংখ্যালঘু মানুষ আদিবাসী, মতুয়া,
আমাদের আরো বুদ্ধ, খ্রিস্টান, জৈন, খ্রিস্টান সবাই পড়ে, একদম। সবাই পড়ে। ফলত সেই সকল মানুষ প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনোভাবে অত্যাচারিত। তাদের নির্দিষ্ট প্রফেশন আছে, তাদের সামাজিক বৈষম্য আছে, রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যের শিকার, নিপীড়নের শিকার। আমি মনে করি তারা প্রত্যেকে, আমি তাদের কাছে অনুরোধ করি, তারা প্রত্যেকে নিজেদের সেই সমস্ত অত্যাচার, বৈষম্য, সেই সমস্ত কিছুর কথা মাথায় রেখেই ভোট দেবে। তাদেরকে এক সূত্রে বেঁধে দিয়ে একটা কথা তাদের মুখ দিয়ে বলানো যাবে না বলি আমি মনে করি। আমার একটা কথা মনে পড়ে গেল, চার্লস দা, আমি তোমাকে 2026-এর নির্বাচন, 2026-এর নির্বাচন মমতা ব্যানার্জির বিসর্জন। আর ডেজার নাম্বার 7 মে 50টা পাবেন কিনা সাবধান হন, কারণ আপকি বার 200 পারে 77 ছিলেন, এবার 170 বেঁধেছেন, 50 পেরোবেন কিনা সম্ভব। আপনার এই পাশে বসে উনি বাইট দিয়ে যাবেন, নিচে লিখবেন মমতা ব্যানার্জি। প্লিজ একটা অনুরোধ করবো, আপনি প্লিজ এই তিনজনকে নিয়ে আসবেন, আপনি অ্যাঙ্কার হবেন 7 তারিখে, 4 তারিখে প্লিজ এটা করে দিন। আমি সেদিনকে আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আমি একসঙ্গে আফরিনের বসে। কথা শুনে আফরিন যেটা বলছেন বারবার তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছেন যে আমরা সংখ্যালঘু হিসেবে কাউকে দাগিয়ে দিতে চাই না। বলছে সংখ্যালঘু মানুষরা দেখছে তার উপরে। এবার অবশ্যই, না, এবং সংখ্যালঘু এবার হিসেবে দাগিয়ে দেব তখনই, মানে আমি অবশ্যই এই কথাটা আমি আফরিনের পূরণ করে নিই, ঘটনাটা না। অন্যভাবে বলা হবে, যখন তাকে সংখ্যালঘু হওয়ার কারণে নির্যাতিত হতে হচ্ছে, তখন অবশ্যই তার সেই সংখ্যালঘু পরিচয়টা এক্স্যাক্টলি খুবই এই লাইনে গুরুত্বপূর্ণ। এসছে। হয়তো আপনার মনে থাকবে কিনা আমি জানি না, চার্লস দা বা প্রদীপ্ত বাবুর মনে থাকবে, একসময় উত্তর পূর্ব কলকাতা থেকে মোহাম্মদ সেলিম লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতেন। উত্তর পূর্ব কলকাতায় দুরকম এলাকায় রয়েছে, শ্যামবাজার, শোভাবাজারের মতো এলাকা রয়েছে, আবার রাজাবাজারে রয়েছে। সেই সময় কলকাতায় অনেক মানে পলিটিশিয়ানই মজা করে বলতেন রাজাবাজারে মহ বড় কমও ছোট, মানে মোহাম্মদ সেলিমের মোহাম্মদটা বড়, কমরেডটা ছোট, আর শ্যামপুকুর বা শ্যামবাজার এলাকায় কমরেডটা বড়, মোহাম্মদ ছোট। দেয়াল লেখা নেই। তাহলে কি আপনারা এই ইস্যুটাকে অস্বীকার করতে পারেন? আমি আবারও বলবো যে কারোর ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে কে কি বললো সেটা ইম্পর্টেন্ট নয়, সেই মানুষটার রাজনীতি কি বলছে সেটা ইম্পর্টেন্ট। তিনি কি একবারও কোথাও গিয়ে বলছেন আমি মুসলিম বলে আমাকে ভোট দাও? গরিব মানুষের রাজনীতির কথা যারা বলে, রুটি রোজগারের কথা যারা বলে, এবং একদল যারা হচ্ছে যে চিহ্নিত করে দিতে চায়, বিভাজন করতে চায়, ভাগ করতে চায় ধর্মের নামে, ভাষার নামে, জাতির নামে, এবং সংখ্যালঘু মানুষদেরকেই আলটিমেটলি ভয় দেখাতে চায় বিভিন্ন সময়, বিভিন্ন পরিস্থিতিতে এবারে কি আপনার মনে হয় এই যে তাদেরকে সরিয়ে রাখতে চায়, সেইটার বিরুদ্ধে আসলে লড়াই, কারা মানুষের হয়ে রাজনীতি করছে, যে মানুষের হয়ে আপনারা রাজনীতি করছেন, যেটাকে বিজেপি এবং তৃণমূল আপনাদের যেটা অভিযোগ যে সংখ্যালঘু ভোট হিসেবে একটা ব্যাংক হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেটার মধ্যে কোনো মানে আপনারা দাঁত ফোটাতে পারবেন? সেই মানুষরা, সেই নিপীড়িত মানুষরা আপনাদের ভোট দেবেন? আপনারা কি দেবেন তাদের? কি হঠাৎ করে এতদিন পরে আপনাদের কেন ভোট দেবে তারা? হঠাৎ করে দেখুন, এতদিন পরে তো নয়, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি হয়েছে। যেভাবে আমি বললাম যে সেটিং এখন হিন্দি ফিল্মের মতো করে হয় না, একে অপরের পরিপূরক হিসেবে, সহায়ক হিসেবে হয়। সেইভাবে তারা যেভাবে সেট করছেন বর্তমান দিনে পশ্চিমবঙ্গের মানুষ অন্ততপক্ষে এটা তো বুঝে গেছেন যে বিজেপিকে ভোট দিয়ে যারা দাঙ্গাবাজ, যারা দাঙ্গা লাগায় পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়, সেই বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করার কোনো মানে হয় না। ফলত বিভিন্ন জায়গায় মানুষ এটা চেষ্টা করছেন যে লড়াই এখন সরাসরি তৃণমূলের সাথে, এবং সেই তৃণমূল দল যারা বিজেপিকে হাওয়া দিচ্ছে। ফলে সেই তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা মানুষ লড়ছে এবং বিজেপিকে অপ্রাসঙ্গিক করে তুলছে মানুষ। এবং সেখানে হচ্ছে যে যেহেতু রুটি রোজগারের কথা নিয়ে লড়াই হচ্ছে, মানুষের দাবি নিয়ে লড়াই হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে লড়াই হচ্ছে, সেটা নিয়ে মানুষ লড়াই করছে এবং মানুষ সঙ্গে রয়েছে। মানুষ মনে করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থীরা সেটা করতে পারবে, বামপন্থীদের প্রতি আস্থা ফেরাচ্ছে। দাঁত তো অবশ্যই ফোটাতে পারবো, সেই জন্যই তো লড়াইয়ে নেমেছে। আর প্রদীপ্ত বাবুকে আমি জিজ্ঞেস করবো যে সত্যি কি যেটা গত নির্বাচন পর্যন্ত সংখ্যালঘু মানুষদের যতটা ভরসা ছিল আপনাদের উপর, সেই ভরসাটা অটুট আছে? আমি সার্বিকভাবে শুরুতেই যেটা বলেছিলাম, আমরা মানবতার উপর প্রচন্ড বিশ্বাস করি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কালজয়ী প্রোগ্রামগুলো করেছেন, তার ফল 2026-এর ভোটে এবং তার পরবর্তী ভোটগুলোতেও আসবে, এটা অবশ্যম্ভাবী। দুর্নীতিটা কারা করেছিল সেটার এগেইনস্টে মানুষ কেস করেছে, সেটা বলা হয়েছে। একই সাথে আমি বলতে চাই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের এবং অবস্থা, যারা সেখানে নিয়োগ হয় না কেন? আপনাদের বিকাশ বাবুর পায়ে ধরে ওখানে মানে দিয়ে শিখেছিল, আজকে দেখবেন যান দমদমে গিয়ে বৌদারিনী স্কুল থেকে আসলে ইন্টিগ্রেটেড স্কুল, লিভ থেকে শুরু করে সমস্ত আছে। আপনারা তো বলেন যে আমরা নাকি মাদ্রাসা সব থেকে বাড়িয়ে দিয়েছি, সব থেকে বেশি মাদ্রাসা উন্নতি নাকি আমাদের সময় হয়েছে। এই রিপোর্ট তো বলছে মাদ্রাসা কমিশন, আমরা দেখেই বলছি, দেখুন এবং বলুন যে রিপোর্ট দেখেই বলছি যে আপনাদের তরফ থেকে শুরু করে আমাদের এখনকার বর্তমান সরকার, আমি আপনাকে জেনারেল কথা বলছেন তো, এবার পার্টিকুলার আন্দোলন করছে, দেখে আসি চলুন। একটা ইনফরমেশন আপনি এখন হয়তো দিতে পারবেন না, জাস্ট আমাকে একটা দিয়ে দিন। দেখুন, আপনি বয়সে যথেষ্ট নবীন হলেও আপনি যথেষ্ট ভালো আর কি সংগ্রামী মানুষ একজন।
আপনি 2000 থেকে 2011, 2011 থেকে 2021 দর্শকদের সামনে তুলে দেবেন যে মাদ্রাসা কতগুলো ছিল আর কত চাকরি হয়েছে। আমি আর আপনার কোনো বিতর্কের দিকে যাব না, জাস্ট আপনি দায়িত্ব নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় এটা তুলে দেবেন। আপনারা তো এখন ব্যাস। সরকারে রয়েছেন, দায়িত্বে রয়েছেন, ফলে আপনাদেরও সেটা দেখার কথা ছিল। আমরা যে দেখেছি বলেই তো আমরা মাদ্রাসা বারবার সার্ভিসে এত বলছি। দুর্নীতি কেন, সেখানে এখনো আরে কোনো দুর্নীতি নিয়োগগুলো হলে হতে পারলো বিকাশবাবু না? শাস্তি দিতে পারছে আমি- না তো। আমি just বিকাশবাবু সেই জন্য- যার সেই জন্য- বিকাশবাবুর সেই জন্য আপনারা পায়ের দুর্নীতি তলায় করতে যে থাকবেন। বিকাশবাবুর সেই জন্য পায়ের আপনারা তলায় যিনি দুর্নীতি বসেছিলেন সেই তিনি জন্য তো এখন আপনারা কি ওইখানে দুর্নীতি আছেন, করার right তাতে তো পেয়ে গেছেন? প্রমাণ হয়ে গেছে যে দুর্নীতি তার জন্য হয়নি। আপনি কি দুর্নীতি করার রাইট পেয়ে গেছেন? দুর্নীতি নিয়ে কথা তো হচ্ছে না, আপনি অবশ্যই, বোধহয় আপনি কোন সংখ্যালঘু পথে মানুষের চলবেন? উন্নতি নিয়ে আপনি কথা এক এক হচ্ছে। করে আসুন। প্রথম হচ্ছে হ্যাঁ। আপনি স্কুলের অবস্থা বললেন, তাহলে স্কুলের অবস্থাটা আপনি দর্শক বন্ধুদের প্রমাণ করে দিন। আর ওই 2200টা ওই প্রমাণ করতে সেটাই তো, লাগবে। কেন? ৭,৮০০ ওই যে মুখে কথা স্কুল বন্ধ হয়ে গেছে এটা তো আমাদের মুখের কথা, পশ্চিমবঙ্গে। আপনারা তো মিথ্যে মুখের কথা বলছেন। আপনি পরিসংখ্যান দায়িত্ব দেখুন, নিয়ে কি? বলছি, এটা সব আপনাদের এটা ব্যাপার। পরিসংখ্যান। আপনাদের আমি একটু কোথায় wrap up পরিসংখ্যান? করতে চাইবো। দেখান না কোন পরিসংখ্যান, আপনি কলকাতায় চলুন, কোন আমার পাড়ার পরিসংখ্যান, অঞ্চলে প্লিজ চলুন। হাত জোর please, করছি, কোন please. পরিসংখ্যান আচ্ছা, দেখাবেন? অবশ্যই আমি আপনাকে একটা দিয়ে দিচ্ছি পরিসংখ্যান পরিসংখ্যান। কোথায় বন্ধ হয়েছে দেখাবেন। অবশ্যই আফরিন, দিয়ে দিচ্ছি। আপনাকেও আমি অনুরোধ করছি, আমরা র্যাপ আপ করবো। এক লাস্ট প্রশ্ন চার্লস দাকে, আপনারা রাষ্ট্রবাদী মুসলমান কতজনকে পাবেন আপনারা আশা করছেন? এই মুসলিম ভোটাররা কি আদৌ ভোট দেবে না? আপনারা এখনো সংখ্যালঘু বাদ দিন, হিন্দু কনসলিডেশন নেই লক্ষ্য করে আপনারা এগোচ্ছেন। দেখুন, মোদিজি ব্রিগেডের সভায় ইতিমধ্যেই বলে দিয়ে গিয়েছেন যে কাউন্টডাউন হ্যাজ স্টার্টেড। মমতা ব্যানার্জির সরকারটা ইতিমধ্যেই এখন কেয়ারটেকার সরকার, সময়ের অপেক্ষা। মমতা ব্যানার্জি এবং তার দল তোলামূল পশ্চিমবঙ্গের মানুষের মুখ থেকে মুছে গিয়েছে, সরকার আর নেই। 7 তারিখের পরে আমরা এখানে এসে সেটা আবার কি হিন্দু ভোটেই জিততে পারবেন? আমরা আবার বলেছি যে আমাদের কাছে ধর্ম মানে গণতন্ত্র আর রাজনীতি মানে উন্নয়ন। আমরা মমতা ব্যানার্জির মতো ধর্মীয় রাজনীতি করতে আসিনি, চুন চুন কে হিসাব হোগা। জাতপাতে রাজনীতি করতে আসিনি। আমরা বাংলার আর মানুষের 3D মডেল হবে আমরা স্যার, বাংলার মানুষের ভোটে জিততে এসেছি। 3D মডেল করে, মানে একটা মানে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এই রাজনীতিতে হবে। ধন্যবাদ প্রদীপ্ত বাবু। চার্লস দা আপনাকেও ধন্যবাদ, আপনি নমস্কার। আপনাকেও ধন্যবাদ। আমরা আজকে এখানে এই অনুষ্ঠান, এই পর্ব শেষ করব।